আসসালামু আলাইকুম। আমি হামিম আয়ান, পড়ছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে। আজকে আমরা সবথেকে হরিফিক একটা টপিক নিয়ে আলোচনা করব, অনেক ভয়ের একটা টপিক, তাই না? সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। সো না, আসলে আমাদের অনেক সময় জ্বর চলে আসে যে অর্গানিক তো ভাইয়া কিছু পারি না, তো অর্গানিকের জন্য কি করা যায়। সো অর্গানিক যদি আমরা সিকোয়েন্সিয়ালি কিছু টপিক কভার করি তাহলে আসলে ব্যাপারগুলো খুবই ইজি আমাদের কাছে মনে হবে। তো আসলে আমাদের বিগত বছরের যে টপিকগুলো আসে বা যে টপিকগুলো অ্যাকচুয়ালি পড়লে আমরা অর্গানিক খুব সুন্দর বুঝতে পারবো, তো অনেক সময় এই টপিকগুলো আমাদের ঠিকঠাক মতো ফোকাস করা হয় না বলে অর্গানিকটা আমাদের বুঝতে কষ্ট হয়। সো সেই টপিকগুলো আমরা সিকোয়েন্সিয়ালি এখানে কভার করবো ইনশাল্লাহ। তো অর্গানিকের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই বলতে চাই অর্গানিক কেমিস্ট্রির ইন্ট্রোডাকশন বা সূচনা নিয়ে। তোমরা সবাই জানো বিজ্ঞানী বার্জিলিয়াস, সো তার একটা প্রাণশক্তি মতবাদ আছে যেটাকে আমরা বলে থাকি ভাইটাল ফোর্স থিওরি। এই ভাইটাল ফোর্স থিওরিটা আমরা এভাবে বলি যে বার্জিলিয়াস বাজে মন্তব্য বা বাজে মতবাদ দিয়েছেন, তার কারণ পরবর্তীতে এটা আসলে টেকেনি। সো তিনি যেটা বলেছেন এটা আসলে তিনি বলেছেন যে ঐশ্বরিক ক্ষমতা বলে কিছু বিশেষ যৌগ তৈরি হয়, যেটা আসলে ঈশ্বর প্রদত্ত কিছু ক্ষমতার কারণেই তৈরি হয়। সো যেটা পরবর্তীতে আর টেকে নাই। সো ফ্রেডরিক ভোলার, উচ্চারণটা ফ্রেডরিক ভোলার, তো তাকে আধুনিক জৈব যৌগের জনক বলা হয়। কেন? তার কারণ হচ্ছে তিনি সর্বপ্রথম একটি অজৈব যৌগ থেকে জৈব যৌগ বানাতে সক্ষম হন। এর আগে ধারণা করা হতো যে জৈব যৌগ আসলে মনুষ্য সৃষ্ট হওয়া সম্ভব না। সো অ্যামোনিয়াম সায়ানাইডকে আমরা যদি উচ্চচাপ এবং উচ্চতাপে উত্তপ্ত করি, সো তাহলে দেখা যায় তা পুনর্বিন্যস্ত হয়ে এখানে ইউরিয়া গঠিত করে। সো এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে কার্বনিল মূলক, কার্বন ডাবল বন্ড ও। এর সাথে করে আমরা এর সূচনা ঘটলো যে জৈব যৌগ আসলে ঐশ্বরিক কোনো জিনিস না, এটা মনুষ্য সৃষ্ট সম্ভব। তো প্রথমত জৈব যৌগ কাকে বলে সেটা আমরা একটু দেখে আসি। তো প্রথমত আমরা এটা বুঝতাম যে জৈব যৌগ মানেই শুধুমাত্র হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। তো পরবর্তীতে দেখা গেল শুধু হাইড্রোকার্বন মানেই জৈব যৌগ নয়, হাইড্রোকার্বন ছাড়াও জৈব যৌগের আরও ব্যাপক বিস্তৃতি এবং পরিধি আছে। তো জৈব যৌগ কাকে বলছি? হাইড্রোকার্বন এবং ডেরিভেটিভস অফ হাইড্রোকার্বন, তার মানে হাইড্রোকার্বন এবং এর জাতক বা এখান থেকে উৎপন্ন হওয়া যৌগ। হাইড্রোকার্বন তো বুঝলাম ভাইয়া, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। যেমন এরা তিনটা টাইপের হতে পারে, একটি হচ্ছে অ্যালকেন, একটি হচ্ছে অ্যালকিন, আরেকটি হচ্ছে অ্যালকাইন হবে, আরেকটি অ্যালকাইন। তো এই তিনটি বুঝলাম হাইড্রোকার্বন, কিন্তু হাইড্রোকার্বনের জাতক বলতে কি বুঝি? যেমন হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেনকে যদি আমরা বের করে ফেলি, সো সেখানে যদি অন্য কেউ বসে, সো তাকে আমরা বলছি হাইড্রোকার্বনের জাতক। তো ভাইয়া তোমরা এখানে বিভিন্ন টাইপের যে যৌগ হাইড্রোকার্বন ছাড়া যাই দেখছো, যেগুলো জৈব যৌগ, সো আসলে তারা সব কিছুই কিন্তু হাইড্রোকার্বনের জাতক। তো এটা হচ্ছে আমাদের জৈব যৌগের সংজ্ঞা। তো যেহেতু আমি হাইড্রোকার্বনের কথা বললাম, আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে এই বন্ধন দৈর্ঘ্য সংক্রান্ত। সো কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অ্যালকেনের জন্য 0.154 ন্যানোমিটার এবং অ্যালকিনের জন্য 0.134 ন্যানোমিটার এবং সিমিলার ওয়েতে অ্যালকাইন যৌগের জন্য 0.120 ন্যানোমিটার। সাধারণ সংকেতগুলো এখানে লেখা আছে, সাধারণ সংকেতগুলো থেকে অনেক সময় প্রশ্ন হতে পারে। আমরা জৈব যৌগ যে কারণে পারি না, তার অন্যতম একটি রিজন হচ্ছে এই যে আমরা এই পাশে জৈব মূলকগুলো বুঝতে পারি না। তো জৈব মূলকগুলো বুঝতে পারি না কেন? আমরা জানি মূলক দুই প্রকার, আগে মূলক বুঝতে হবে, যদি মূলক বুঝি জৈব যৌগ আমাদের জন্য কোনো ব্যাপারই না। মূলক দুই প্রকার, একটি হচ্ছে আয়নিক মূলক, আরেকটি হচ্ছে জৈব মূলক। আমরা আয়নিক মূলক বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ইনঅর্গানিক, অর্থাৎ অজৈব যে মূলকগুলো আছে। যেমন অজৈব যৌগের আমরা অনেকগুলো মূলক পড়েছি, সালফেট আয়ন, নাইট্রেট অ্যানায়ন, নাইট্রাইট আয়ন, এরকম আরও অনেকগুলো মূলক আছে। জৈব যৌগের ক্ষেত্রে এই মূলকগুলো আমরা পড়ি না বলে জৈব যৌগের বিক্রিয়া বা জৈব যৌগের আনুষঙ্গিক যত মেকানিজম আছে, কলাকৌশল আছে, এই ব্যাপারগুলো আমাদের বুঝতে কষ্ট হয়। তো আগে আমরা এই জৈব মূলকগুলো কিছুটা বুঝে আসি। আমি বিশ্বাস করি জৈব মূলক যদি তোমরা বুঝতে পারো, জৈব যৌগের প্রত্যেকটা বিক্রিয়া এবং মেকানিজম তোমরা খুব সুন্দরভাবে আয়ত্তে আনতে পারবে। অ্যালকেন, এই অ্যালকেন যৌগ থেকে যদি আমি একটা প্রান্তীয়, একটা টার্মিনাল হাইড্রোজেন পরমাণুকে বের করে ফেলি, তাহলে আমরা সেখানে পাবো অ্যালকাইল মূলক। শর্তটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে, একটি প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু, তো যেটাকে আমরা সংক্ষেপে এভাবে প্রতীক আকারে লিখছি।
অ্যালকাইল মূলককে আর হিসেবে লেখা হচ্ছে। হতে পারে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল ইত্যাদি মূলক। অ্যালকিন 1, ভাইয়া অ্যালকিন 1 মানে কি? অ্যালকিন 1 মানে হচ্ছে যদি কার্বন কার্বন দ্বিবন্ধনটা প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে অ্যালকিন 1 যৌগ। সো এই অ্যালকিন 1 যৌগ থেকে আমরা যে মূলকটা পাবো এটার নাম হচ্ছে অ্যালকিনাইল মূলক। আমি বিশ্বাস করি তোমরা এই অ্যালকিনাইল মূলকের নাম অনেকে আজকে প্রথম শুনছো। তো ভাইয়া এটার মধ্যে কোনো কি মিস্ট্রি আছে? অবশ্যই আছে। সো এই অ্যালকিনাইল মূলক যদি আমরা একটা এক্সাম্পলের রেসপেক্টে চিন্তা করি, যেমন এটা আমরা সবাই চিনি ইথিন গ্যাস, ইথিন। তো ইথিনের আরেকটা নাম কি? ইথিনের আরেকটা নাম হচ্ছে, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকবে। সো ইথিন থেকে আমরা একটা প্রান্তীয় হাইড্রোজেন পরমাণু যদি বের করে দেই, সো তাহলে তার নাম কি হবে? ইথিনাইল। আর এর আরেকটা নাম হচ্ছে ভিনাইল মূলক। তোমাদের মাথায় আশা করি একটা ব্যাপার খুব ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ ভিনাইল এই নামটা যেন কোথায় শুনেছি। আমরা সবাই কি পিভিসি নাম শুনেছি, পলি ভিনাইল ক্লোরাইড। ভাইয়া ওটা তো পলিমার, তাহলে এর মনোমার কি? অবশ্যই ভিনাইল ক্লোরাইড। ঠিক ধরেছ। তো এখানে একটা হাত যে ফাঁকা আছে, এই ফাঁকা হাতে যদি আমি ক্লোরিন যুক্ত করে দিই তাহলে কিন্তু সেটা ভিনাইল ক্লোরাইডে পরিণত হচ্ছে, ঠিক কিনা? সো এটাই কিন্তু আসলে জৈব যৌগের ম্যাজিক। তো এরপরে আসি অ্যাসাইল অ্যাসিটো অথবা মিথাইল কিটোমূলক। তার মানে মিথাইল থাকছে এবং তার সাথে এখানে কার্বনিল অংশটা যুক্ত থাকছে। সো এটাকে আমরা বলছি মিথাইল কিটোমূলক। যেমন ভাইয়া এই নামকরণ বলে একটা আলাদা টপিক আছে, অ্যাসিটো নামকরণ বা অ্যাসাইল নামকরণ। সো এই অ্যাসিটো মূলকের নামকরণ কেন আমাদের দরকার? আমরা অনেক সময় শুনি না অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটামাইড, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাস্টার। এই যে অ্যাসিটো নামটা যুক্ত, অ্যাসিটাইল ক্লোরাইড, এই যে অ্যাসিটো নামটা যুক্ত তার মানে এটার কি আলাদা কোনো ফাংশন আছে বা এই অ্যাসিটো নামের পেছনে কি আলাদা রহস্য আছে? সেটা নিয়ে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সো ততক্ষণ তোমরা ভাবতে থাকো। তো এই অ্যাসিটো নামকরণটা যে শেখা দরকার আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং অ্যাসিটো মূলক বলতে আমরা এটাকে বোঝাচ্ছি। এবং আরও ইম্পর্টেন্ট তিনটা মূলক আছে, সেটা হচ্ছে টলুইন। এই টলুইনের নাম কি? টলুইন হচ্ছে মিথাইল বেনজিন, এটাকে আমরা বলছি টলুইন। তো এখান থেকে আমরা অনেক সময় শুনেছি না বেনজাইল অ্যালকোহল, বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, খুবই পরিচিত এবং অহরহ ব্যবহৃত এই যৌগগুলো কিন্তু হয়ে থাকে। তো এই যৌগগুলোর নামের পেছনের যে কথা বা পেছনের যে ব্যাপার সেগুলো কিন্তু আসলে এই মূলকের কাহিনী থেকে কিন্তু আসলে চলে আসে। টলুইন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন, এই যে মিথাইল অংশ থেকে একটা হাইড্রোজেন যদি বের করে নিই তাহলে বেনজাইল মূলক তাকে আমরা বলি বেনজাইল র্যাডিক্যাল। এরপর যদি তিনটা হাত থেকে আমরা দুইটা হাইড্রোজেনকেই বের করে নিই মিথাইল অংশ থেকে তাহলে আমরা পাবো বেনজাইল মূলক। এরপর যদি আমরা মিথাইলের মাথায় কার্বন থেকে যদি তিনটাই হাইড্রোজেন বের করে নিই তবে তাকে আমরা বলি বেনজো মূলক। সো এবার এটা অ্যাপ্লিকেশনটা একটু দেখে আসি। আমরা যে বলি বেনজাইল অ্যালকোহল, তার মানে ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন এখানে অবশ্যই বেনজাইল মূলক আছে? এক্স্যাক্টলি তাই। CH2, এই যে মিলিয়ে দেখো CH2, একটি হাত ফাঁকা আছে, সো এই যে OH অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী মূলক যুক্ত হয়ে গেছে। এবার আসো বেনজাল মূলক, এখানে বাকি আছে দুই হাত, সেই দুই হাতে কিন্তু ডাবল বন্ডেড অক্সিজেন যুক্ত হয়। সো এখানে আমরা পেয়ে যাই বেনজাল ডিহাইড। আর বেনজোমূলক তার মানে তিনটা হাতই ফাঁকা, সো কার্বনের দুই হাত যায় এই OH মূলকের সাথে এবং একটি হাত, আরও যে দুইটি হাত, সেই দুইটি হাত অক্সিজেনের সাথে এবং একটি হাত OH এর সাথে। সো এইভাবে কিন্তু আসলে বেনজোইক অ্যাসিডটা, বেনজো প্লাস ওইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, বেনজাল প্লাস অ্যালকোহল, বেনজাল প্লাস অ্যালডিহাইড, বেনজাইল প্লাস অ্যালকোহল। সো এই নামগুলো থেকে, এই মূলকগুলো থেকে আমরা কিন্তু এই নামগুলো, এই যৌগগুলো পেয়ে থাকি, এই কম্পাউন্ডগুলো কিন্তু এইখান থেকে মূলত আসে। এবার আরও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে থাকে যেখান থেকে বিশেষ নামসমূহ। এই নামগুলো আমাদের পরীক্ষায় প্রায়শই আসতে দেখা যায়। তো আমি ছোট্ট একটা বেসিক একটু অ্যাড করতে চাই যে কোনো রাসায়নিক পদার্থ বা রাসায়নিক সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্স যারা আছে তাদের দুই ধরনের নাম বিদ্যমান। একটি হচ্ছে তাদের রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম এবং আরেকটি হচ্ছে তাদের বাণিজ্যিক নাম বা কমার্শিয়াল নেম। সো এখানে আমাদের এই নামগুলো থেকে প্রশ্নগুলো আসে, যেমন কাঁদুনে গ্যাস বা ক্লোরোপিক্রিনের সংকেত বা ফর্মুলা নিচের কোনটি? সো এটা তোমরা দেখতেই পাচ্ছ।
ট্রাইক্লোরো নাইট্রো মিথেন। কার্বনিল ক্লোরাইড এটা হচ্ছে তার রাসায়নিক নাম, ফসজিন গ্যাস হচ্ছে বাণিজ্যিক নাম হিসেবে আমরা ব্যবহার করি। সো কার্বনিল ক্লোরাইডের সংকেত হচ্ছে এটি। ঠিক একইভাবে ক্লোরাল মানে ক্লোরিন যুক্ত থাকবে, আর লাস্টে অ্যাল বা আল আছে, তার মানে অবশ্যই এটা অ্যালডিহাইড যৌগ। এই যে দেখো সিএইচও আছে এবং ক্লোরিন কিন্তু এখানে যুক্ত আছে। তো এরপর অ্যাক্রিলিন, তো লিন ইন, তো এখানে এই যে দেখেছো ইন যুক্ত বা ইন লেখা আছে, ইন মানেই হচ্ছে ডাবল বন্ড, কার মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড। সো দেখো আমরা কিন্তু এখানে কার্বন কার্বন ডাবল বন্ড পাচ্ছি, অন্য কারোর মধ্যে কিন্তু ডাবল বন্ড না। ইন বলতে কার্বন কার্বন ডাবল বন্ডকেই বুঝিয়ে থাকে, আরও অনেকের মধ্যেই ডাবল বন্ড হতে পারে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড একটু আগে কিন্তু আমরা দেখে এসেছি। সো অ্যাক্রিলিনে আমরা খেয়াল করে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এবং এই যৌগটার সংকেত হচ্ছে এটা, এবং এই যৌগগুলোর সংকেত বারবারই এসে থাকে। সো পরবর্তী ক্লাসগুলোতে এবং ভিডিওগুলোতে আরও ম্যাজিক বা আরও অনেক কিছু তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আল্লাহ হাফিজ।